রাষ্ট্রবিজ্ঞানে অথবা লোক প্রশাসনে যখন আপনি পড়বেন যে 2024 সালে এরকম একটি সরকার এসেছিল, প্রথম যে ক্রিটিকটা আমি মনে করি করা হবে যে এই সরকারটি কেন এতদিন ছিল অথবা এই সরকারটি নিয়ে কেন কোনো নির্দিষ্ট টাইমলাইন ছিল না। প্রত্যেকবারই দেখা গেছে যে যখন রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসেছে তখনই তারা চেষ্টা করেছে গণতন্ত্রের কথা বলেই গণতন্ত্রকে কিভাবে লঙ্ঘিত করা যায় সেটি নিয়ে কাজ করতে। এইটা তাদের জন্য বার্ডেন না, এটা তাদের জন্য একটা পজিটিভ প্রেশার। যখনই কেউ বাংলাদেশের দ্বিতীয়বার স্বৈরাচার হইতে চাবে তাকে হচ্ছে 2024 বারবার মনে করতে হবে। 24-এ যে স্বৈরাচারে পরিণত হয়েছে তার চোখের সামনে কি 75 ছিল না? আপনি যদি এই মুহূর্তে 3 বছর বলে ছেড়ে দেন বা আপনি বলেন 3 বছর, এখন বিএনপির এই জিনিসটা শুনে ভালো লাগলো না, তারা কালকে থেকে আন্দোলন সংগ্রাম শুরু করে দিল যে না আমরা হচ্ছে এখনই নির্বাচন চাই, 30 দিনের মধ্যে 90 দিনের মধ্যে চাই, তাহলে আপনারা কাজটা করবেন কি? প্রিয় দর্শক, তর্কজালের বিশেষ অধিবেশনে আপনাদেরকে স্বাগত। আপনারা জানেন ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এ সরকার গঠিত হওয়ার পরই সারা দেশে আলোচনায় রয়েছে এ সরকারের মেয়াদ কতদিন। কেউ বলছেন বিদায়ী সরকারের পূর্ণ মেয়াদ পর্যন্ত এ সরকারের থাকা উচিত, কেউ বা আবার বলছেন রাষ্ট্র সংস্কারের জন্য ঠিক যতদিন প্রয়োজন ততদিনই এ সরকারের থাকা উচিত। এমন পরিস্থিতিতে আমাদের আজকের বিতর্কের বিষয়, এই সংসদ অন্তর্বর্তীকালীন সরকারের সময়সীমা নির্দিষ্ট করে দিবে। এই বিষয়টি উত্থাপন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকে মহান সংসদে ফ্লোর প্রদানের জন্য। যে প্রস্তাবটি উত্থাপন করতে যাচ্ছি তা হলো এই সংসদ অন্তর্বর্তীকালীন সরকারের সময়সীমা নির্দিষ্ট করে দিবে। আমরা প্রথমত মনে করি এই যে নির্দিষ্ট করার সময়টা কতটুকু থাকবে এটা নিয়ে আজকে আমরা কোনো বিতর্ক করব না, অর্থাৎ এই সময়টা 3 মাস থাকবে না 6 মাস থাকবে না 3 বছর থাকবে, বিতর্কটা এখানে থাকবে না। প্রথমে এটা জাস্টিফিকেশন দিয়ে নিচ্ছি কেন, কারণ আমরা মনে করি মাননীয় স্পিকার এটি একটি পলিসি ম্যাটার এবং এই পলিসি ম্যাটারকে কোনো সিদ্ধান্তে আসার জন্য আমাদেরকে বিভিন্ন স্টেক হোল্ডার, বিভিন্ন অংশীজন যারা রয়েছেন তাদেরকে আমাদের এখানে নিয়ে আসতে হবে এবং তাদের এক্সপার্ট ওপিনিয়ন নিতে হবে এবং তাদের মন্তব্যের উপর নির্ভর করে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে আচ্ছা এই সময় বা এই সময়। আমাদের বিতর্কটা যে প্রিন্সিপাল জায়গায় আমরা মনে করি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারটি একটি পরিবর্তিত সম্ভাবনা এখন রয়েছে এবং এখন বাংলাদেশ যে সময়টা পার করছে এরকম একটি বাস্তবতায় সময়সীমাটা সেটা 3 মাস হোক 6 মাস হোক বা 6 বছর হোক সেটা আগে থেকেই অর্থাৎ আগামী কিছু দিনের মধ্যেই সেটা নির্দিষ্ট করে দেওয়া প্রয়োজন। এবং আমরা আজকে বিতর্কটা করব যে এই যে আমরা বলছি, এই যে আমরা দাবি করছি যে এই নির্দিষ্ট করে দেওয়া প্রয়োজন, সেটি কি কি কারণে প্রয়োজন এবং কেন প্রয়োজন সেটাই আজকে আমরা সরকারি দল থেকে প্রমাণ করার চেষ্টা করব মাননীয় স্পিকার। প্রথমত মাননীয় স্পিকার, আমরা মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকারটি যেটি আমরা বলতে পারি একটি ছাত্র জনতার অভ্যুত্থানের পরে একটি ম্যান্ডেট নিয়েই কিন্তু এসেছে মাননীয় স্পিকার, কিন্তু আপনাকে এটি অস্বীকার করলে চলবে না বাংলাদেশে বিভিন্ন পলিটিক্যাল অ্যাক্টর বিভিন্নভাবে বিরাজমান রয়েছে মাননীয় স্পিকার। আমরা দেখতে পেরেছি যে বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার যখন তারা তাদের ক্ষমতায় চলে এসেছে তারা এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার বা এমনকি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বিভিন্ন সংস্কার যেসব উদ্দেশ্য ছিল, উদ্যোগ ছিল, সেগুলোকে তারা সাংবিধানিকভাবে বেআইনি ঘোষণা করেছে অথবা বিভিন্নভাবে সেগুলোর একটি প্রতিপক্ষ দাঁড় করানোর চেষ্টা করেছে। আমরা মনে করি মাননীয় স্পিকার এই যে আমরা একটা স্বপ্ন দেখছি, রাষ্ট্র সংস্কারের স্বপ্ন দেখছি, এই স্বপ্নে এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে যে পরিবর্তনগুলি আসবে, যেই পরিবর্তনগুলো আমরা আশা করছি সেই পরিবর্তনগুলো যদি টেকসই হয় এবং অন্য কোনো পরবর্তীতে নির্বাচিত সরকার এসে এই পরিবর্তনগুলো নিয়ে যেন অন্য কোনো ধরনের কোনো রাজনৈতিক খেলায় না লিপ্ত হতে পারে। এই জন্য আমরা মনে করি যে লিগেসিটা ঠিক রাখার জন্য যেই অন্তর্বর্তীকালীন সরকারটি যেই ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসলো তার লিগেসিটা রক্ষা করা জরুরি, 1 নাম্বার। দ্বিতীয়ত আমরা মনে করি মাননীয় স্পিকার সাংবিধানিক সামঞ্জস্যতা রক্ষা করা। আপনি যখন 20-30 বছর পরে রাষ্ট্রবিজ্ঞানে অথবা লোক প্রশাসনে যখন আপনি পড়বেন যে 2024 সালে এরকম একটি সরকার এসেছিল, প্রথম যে ক্রিটিকটা আমি মনে করি করা হবে যে এই সরকারটি কেন এতদিন ছিল অথবা এই সরকারটি নিয়ে কেন কোনো নির্দিষ্ট টাইমলাইন ছিল না। এটার বেশ কয়েকটি সমস্যা রয়েছে। প্রথম সমস্যা হচ্ছে মাননীয় স্পিকার আপনি বিভিন্ন ভালো পদক্ষেপকেও শুধুমাত্র খুবই বেসিক ক্রিটিসিজমের মাধ্যমে আপনি খুবই সংকুচিত করে ফেলতে পারেন। এই কারণে এই যে রাষ্ট্র সংস্কারের যে বিভিন্ন আশা আমরা দেখতে পাচ্ছি সেগুলো ভবিষ্যতে একই রকম ভাবে থাকবে কিনা বা ওই সময়ে গিয়ে এখনকার মানুষের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এবং সেই প্রতিফলনকে সম্মান দেওয়ার সাধারণ মানুষের দিক থেকে যে ব্যাপারটি সেটি প্রশ্নবিদ্ধ হওয়ার একটা সুযোগ থেকে যায়। সেই জন্য আমরা মনে করি যে সাংবিধানিক সামঞ্জস্যতা রক্ষার জন্য হলো আমরা জানি যে সংবিধানে এটি নির্দিষ্ট করে বলা নাই যে অন্তর্বর্তী শুধু তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে বর্তমানে যদিও এখন সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের বিধানও নেই, অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে 90 দিনের ভিতরে, কিন্তু আমরা আজকে সবাই এটা আমরা মনে করি যে এই ধরনের যে
ক্লেমটা বিভিন্ন পলিটিক্যাল পার্টি থেকে করা হচ্ছে যে 90 দিনের ভিতরে করতে হবে বা এইভাবে করতে হবে, এটাও আসলে বাস্তবসম্মত না। কারণ রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান যেভাবে ভেঙে পড়েছে, সেটা অর্থনৈতিক প্রতিষ্ঠান, সেটা প্রশাসনিক প্রতিষ্ঠান, এমনকি চিকিৎসা প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানকে চেঞ্জ করা। এবং সর্বোপরি এই যে গণ আন্দোলনটি হলো, এই গণ আন্দোলনের বা রাষ্ট্র সংস্কার আন্দোলনের একটি অন্যতম মুখ্য উদ্দেশ্য ছিল, আমরা বলছি যে সিস্টেমটাকেই চেঞ্জ করে ফেলা। এই সিস্টেমটাকে চেঞ্জ করা কখনোই 90 দিনের মধ্যে সম্ভব না। এই কারণে ম্যাডাম স্পিকার আমরা মনে করি যে সাংবিধানিক সামঞ্জস্যতা রক্ষার জন্য হলেও এটার একটা টাইমলাইন বেঁধে দেওয়া উচিত, তাহলে সরকারও বুঝতে পারবে যে কিভাবে কি হতে পারে। জি আচ্ছা ভাই, আপনি যখন বললেন যে বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে আলোচনা করে একটা ফিক্সড টাইম অ্যানাউন্স করে দেওয়াটা দরকার, এখন আপনার স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দলগুলো, প্রাইম স্টেক হোল্ডার, আপনি ওদের সাথে বসলেন, বসার পর সবাই মিলে যদি বলে যে 90 দিনের মধ্যে ইলেকশন আমরা চাই, যেটা আপনি একটু আগে বললেন যে আসলে এই ধরনের পরিস্থিতি নাই, তো স্টেক হোল্ডারদের সাথে বসার পর তারা যদি এই ধরনের বার্ডেন দেয় 90 দিনের মধ্যেই দিতে হবে, তাহলে কি আপনি 90 দিনের মধ্যে নির্বাচন দিবেন? একটু বলুন। চলে যাবে। আমরা মনে করি যে একটা পলিসি ম্যাটারের অংশীজন বা এই ব্যাপারে শুধুমাত্র রাজনৈতিক দলগুলোই নয়, এবং সর্বোপরি যে ব্যাপারটি আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু একটি পরিবর্তিত পরিস্থিতিতে সরকারের পতন হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে, এবং এই পরিবর্তিত পরিস্থিতির কুশীলব হিসেবে প্রধান যে রাজনৈতিক দলটি আমরা কল্পনা করি, তারা কিন্তু গত 15 বছর ছিল না, বা এই 15 দিনেও তাদের একেবারে সম্মুখ যে খুব মানে তাদের অবদান রয়েছে ব্যাপারটি তেমনও নয়। এবং সেই দলটিও কিন্তু মেনে নিয়েছে যে সরকারের যতটা সময় লাগে লাগুক, কিন্তু সমস্যাটি এখানেই বাঁধবে ম্যাডাম স্পিকার, যখন এই সরকার 90 দিন, 100 দিন, 120 দিন পার হয়ে যাবে এবং সরকার জানে না যে আমরা আসলে কতদিন থাকবো, কিভাবে থাকবো, তখন কিন্তু প্রেশারটা আসবে। এবং তখন সরকার যদি কোনো সংস্কার আন্দোলন করতেও চায়, কোনো সংস্কার নিতেও চায়, তখন তারা বলবে যে না, এখন নির্বাচন দিতে হবে, নির্বাচন দিতে হবে। এর চেয়ে আমরা যদি প্রথমেই বলি, আমরা যদি প্রথমেই নির্ধারণ করে দেই যে এই সরকারটি 3 বছরের জন্য থাকবে, এই 3 বছরের ভিতরে আমরা এই খাতগুলো নির্ধারণ করবো। আমাদের অনেক কিছু করার রয়েছে ম্যাডাম স্পিকার, আমাদেরকে মূল্যস্ফীতি কমাইতে হবে, আমাদেরকে অর্থনৈতিকভাবে যেসব প্রতিষ্ঠানগুলো রয়েছে, আমরা জানি যে আমাদের ব্যাংকিং সেক্টর কিভাবে ধ্বংসপ্রাপ্ত হয়ে রয়েছে, সেগুলোকে আমাদেরকে অর্ডারে আনতে হবে, আমাদেরকে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাইতে হবে। আমরা দেখতে পেরেছি যে শিক্ষক এবং অভিভাবক এবং শিক্ষার্থী সমাজের ভিতরেও বিভিন্ন যে শিক্ষা নীতি আগের সরকারের ছিল, হাসিনা সরকারের ছিল, সেটা নিয়ে বিভিন্ন ধরনের অসন্তোষ রয়েছে। এই ধরনের বিভিন্ন ধরনের পলিসি ম্যাটারে আপনাকে কাজ করতে হবে। এই জন্য আপনাকে একটা সময় নির্ধারণ করে নিয়ে আপনার একটা টাইম টেবিল করা উচিত, এবং ওই সময়সূচি অনুযায়ী আপনার টু ডু লিস্ট কি এটা নির্ধারণ করা উচিত। এবং সবচেয়ে শেষ যে ব্যাপারটা আমরা মনে করি ম্যাডাম স্পিকার, দায়বদ্ধতার ধরন নিশ্চিত করা। আমরা জানি যে সংসদে সাংবিধানিকভাবে 55 নম্বর অনুচ্ছেদের মাধ্যমে আমরা জানি যে এই যে কোনো সরকার সংসদের কাছে দায়বদ্ধ থাকে, সংসদ সদস্যদের কাছে দায়বদ্ধ থাকে, স্পিকারের কাছে দায়বদ্ধ থাকে। এখন এমন একটি অবস্থা, এই অন্তর্বর্তীকালীন সরকারের কারোর কাছে অ্যাকাউন্টেবল হওয়ার, দায়বদ্ধ হওয়ার কোনো সাংবিধানিক বা প্রাতিষ্ঠানিক জায়গাটি এই মুহূর্তে নেই। এখন তাদের ফেস ভ্যালুর কারণে আমরা মনে করতে পারি যে হ্যাঁ, এই লোকগুলো এমনি অ্যাকাউন্টেবল, এরা একটা ম্যান্ডেট নিয়ে এসেছে, তো এরা এই ধরনের অনৈতিক কাজ করবে না। কিন্তু সেটাকে তো আমরা কখনো এইভাবে লেজিটিমেসি দিয়ে দিতে পারি না, কারণ আপনাকে একটা দায়বদ্ধতার ধরন থাকতে হবে। তাহলে পরবর্তী সময়ে যদি সংসদ সদস্যরা যারা নির্বাচিত হয়ে আসবেন, সেটা 6 মাস পরে হোক বা 3 বছর পরে হোক, তারা যদি এটি দাবি করে বসেন যে ওই সরকার তো কারোর কাছে দায়বদ্ধ ছিল না, এটা জনগণের ম্যান্ডেট না, আমরা এই জনগণের ম্যান্ডেটটা মানি না, তাহলে স্বৈরাচারের পতন এবং এটা নিয়ে রাষ্ট্র সংস্কার নিয়ে আমাদের যে আলোচনা, আমাদের যে আশা ভরসা, সেই জায়গাটাই থাকে না। আমরা মনে করি ম্যাডাম স্পিকার, একটি সুন্দর রাজনৈতিক ভবিষ্যতের জন্য সাংবিধানিক যে ভ্যাকুয়াম, প্রাতিষ্ঠানিকভাবে যে ভ্যাকুয়ামটা তৈরি হয়েছে, সেটার একটা সুষ্ঠু এবং টেকসই সমাধানের জন্য হলেও এই সময়সীমাটা নির্দিষ্ট করে দেওয়া প্রয়োজন, এবং এই প্রিন্সিপাল জায়গা থেকে আজকে সরকারি দল পুরো বিতর্কটি করবে। ধন্যবাদ ম্যাডাম স্পিকার, ধন্যবাদ সবাইকে। মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ প্রস্তাবটি উত্থাপন করার জন্য। এ পর্যায়ে আমরা শুনবো মাননীয় বিরোধী দলীয় নেতার বক্তব্য। অসংখ্য ধন্যবাদ। এই সময়ে এসে আসলে এই বিতর্কটা করা খুব গুরুত্বপূর্ণ, এবং শুরু করতে চাই আসলে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলে গেলেন, আমরা এমন একটা সমস্যার মধ্যে আছি, এমন একটা সময়ের মধ্যে আছি যেটি আসলে অন্যান্য প্রত্যেকটা সময়ের থেকে আলাদা। এই সময়টা কি আপনি কিন্তু 1972 দিয়েও বিবেচনা করতে পারবেন না, 90 দিয়েও বিবেচনা করতে পারবেন না, এমনকি আপনি 2007 দিয়েও বিবেচনা করতে পারবেন না। বাংলাদেশের প্রেক্ষাপটটা একটু এর আগে বলতে চাই। বাংলাদেশের জন্মের শুরু থেকেই বাংলাদেশ চেষ্টা করেছে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার, কিন্তু প্রত্যেকবারই দেখা গেছে যে যখন রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসেছে, তখনই তারা চেষ্টা করেছে গণতন্ত্রের কথা বলেই গণতন্ত্রকে কিভাবে লঙ্ঘিত করা যায় সেটি নিয়ে কাজ করতে। 72-এর দিকে চেষ্টা করুন, বাকশাল তৈরি করার চেষ্টা করা হয়েছে। এরপরে যখন 90 পরবর্তী সময়ে গিয়ে আওয়ামী লীগ, বিএনপি এবং বাম দল প্রত্যেক
প্রত্যেকটা দল যখন 3 রাজনৈতিক জোট গঠন করলো, সেই 3 রাজনৈতিক জোট গঠন করে তারা বলেছিল তারা গণতন্ত্রের জন্য কাজ করবে, তারা গণতন্ত্রকে নিয়ে আসবে। অথচ স্বৈরাচার এরশাদের পতনের পরেও সেই গণতন্ত্রকে আমরা দেখতে পাইনি। আমরা দেখতে পেয়েছি এরপরে যখন বিএনপি ক্ষমতায় আসলো, তার পরবর্তীতে বিএনপি চেষ্টা করেছে যে বিচারপতিদের যে বয়স ছিল, অবসরের বয়স, সেই অবসরের বয়সকে বাড়িয়ে দিয়ে নিজের পছন্দ মতো তত্ত্বাবধায়ক সরকার যেন আসে সেটির চেষ্টা করা। এবং একই পরবর্তী এটার কারণটা কি ছিল? কারণ তারা গণতন্ত্র চায় না, তারা চায় এমন ধরনের তত্ত্বাবধায়ক সরকার আসুক যারা তাদের জন্যই কাজ করবে। অর্থাৎ প্রত্যেকবার গণতন্ত্রের কথা বলেও তারা চেষ্টা করেছে গণতন্ত্রকে লঙ্ঘিত করার। তার পরবর্তীতে আমরা দেখতে পাই যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, তারা সরাসরি তত্ত্বাবধায়ক সরকারকে তুলে দিয়ে তারা চেষ্টা করেছে নিজেরা ক্ষমতায় থাকা অবস্থায় নির্বাচন দেওয়া, যাতে করে নির্বাচনের পরবর্তী সময়ে তাদের ক্ষমতায় যাওয়া অনেক বেশি সহজ হয়। অথচ এই প্রত্যেকটা দলের কাছে আমরা এই গত 50 বছরে বারবার শুনে এসেছি গণতন্ত্র চাই, গণতন্ত্র চাই, গণতন্ত্র চাই। প্রত্যেকটা দলই কাজ করেছিল স্বৈরাচার পতনের বিরুদ্ধে, অথচ সেই দল থেকে আমরা দেখতে পাই আবার স্বৈরাচার হয়ে উঠেছে। এই ধরনের সময়ে আমাদের সংবিধানকে তারা বারবার পরিবর্তন করেছে নিজেদের সুযোগ এবং সুবিধা মতো, এবং সেইভাবেই তারা কি করেছে, 7 খ অনুচ্ছেদ এনেছে, যে অনুচ্ছেদ দিয়ে তারা দেখাতে চেয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার থাকবে না। তাহলে এইখান থেকে আসলে কি আলাপে আমরা আসতে চাই? তত্ত্বাবধায়ক সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের পার্থক্যটা আসলে কোথায়? তত্ত্বাবধায়ক সরকার তারা মূলত নির্বাচন দেওয়ার জন্য কাজ করে, এবং অন্য জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে এমন একটি সরকার যেটা কোনো ধরনের অভ্যুত্থান, বিপ্লব বা কোনো এমন ধরনের সিচুয়েশন যেটা ইমার্জেন্সি সিচুয়েশন, সেই ধরনের সিচুয়েশনে এসে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে। বর্তমানে বাংলাদেশে 2024 সালে আমরা যে সময় দাঁড়িয়ে আছি, সেটি বিপ্লবের মাধ্যমে, একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে উঠে আসা ছাত্র জনতার মাধ্যমে স্বৈরাচার পতনের একটি সময় চলে এসেছি। এই সময়ে এই যে আমাদের রাজনৈতিক একটি ভ্যাকুয়াম ক্রিয়েট হয়েছে, সেটি পূরণ করতে মূলত এই অন্তর্বর্তীকালীন সরকার। এখন যে মুহূর্তে আমরা সংবিধানের ওই 90 দিনের কথা বলে বা তাদেরকে আরেকটু বেশি দিনের কথা বলে তাদেরকে আসলে একটা জায়গায় বেঁধে দিতে চাই, ঠিক সেই মুহূর্তে সংস্কার কাজ ব্যাহত হয়। প্রধানমন্ত্রীর সাথে এক জায়গায় আমরা একেবারেই একমত, সেটি হচ্ছে আমরাও সংস্কার চাই, এবং সেই সংস্কারটার জন্য আমরা বলতে চাই যে কোনো ধরনের সময় নির্দিষ্ট করা এখন প্রয়োজন নেই। ঠিক কী কারণে? বাংলাদেশের এখন যে অবস্থায় 15 বছর ধরে যে অরাজকতা চলে এসেছে, স্বৈরাচার চলে এসেছে, এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় আমরা আসলে জানিই না আমাদের কোথায় কোথায় সংস্কার প্রয়োজন। আমরা জানি যে আমাদের বিচার বিভাগের সমস্যা আছে, আমরা জানি আমাদের অর্থনীতির অবস্থা খুবই দুর্বল, আমরা জানি যে আমাদের রাজনৈতিক দলগুলোকে ঢেলে সাজাতে হবে, নির্বাচন কমিশনকে ঢেলে সাজাতে হবে, কিন্তু সেটার প্রবণতা, সেটার আসলে পরিধি ঠিক কতখানি আমরা এই মুহূর্তে এখনো জানি না। সেটি যাচাই করতে হলেও একটা বড় ধরনের সময় দরকার, যে সময়টা এখনই নির্দিষ্ট করা কোনোভাবেই সম্ভব নয়। অর্থাৎ এবং একই সাথে আরও একটি জায়গা দেখাতে যায়, আমাদের অর্থনীতির দুর্বল অবস্থা আমরা জানছি, রিজার্ভের খুব খারাপ অবস্থা জানতে পারছি, কিন্তু এটি আসলে জানি না এর পিছনেও আসলে আমরা কতখানি পিছিয়ে আছি। যে পরিমাণ আসলে ডলার আমাদের বাইরে পাচার হয়ে গেছে, সেগুলো তো আমাদের আসলে আমরা বের করতে পারিনি। এই সংখ্যাটা আসলে কি পরিমাণ ভয়ঙ্কর সেটি কিন্তু আমরা এই মুহূর্তে জানি না। এবং এই কারণেই যদি আমাদের অর্থনীতিকে তুলে আনতে হয়, যদি আমাদের রাজনীতিকে তুলে আনতে হয়, আমাদের এই সময়টা দরকার। তারাও সময় দিতে চেয়েছেন, কিন্তু প্রবলেমটা আসলে কোথায়? আমরা যদি এই মুহূর্তে আসলে সময়টা নির্ধারণ করে দেই, রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির জায়গাটা অনেক বেশি বেড়ে যায়। কিভাবে? আজকে যখন আপনি ঠিক করে দেবেন যে 3 বছরের মধ্যে এই কাজটা করতে হবে, অথচ আপনি দেখতে পেলেন যে সংস্কার সময়ের জন্য 3 বছরের যে জায়গাটা, সেই জায়গাটা খুব বেশি আসলে কার্যকর হচ্ছে না। কেননা এই সমস্যাটার পরিধি আসলে আরো অনেক বেশি, যেটা আমরা এই সময় যাচাই করছি তার থেকে অনেক বেশি। ঠিক সেই মুহূর্তে এসে রাজনৈতিক দলগুলো আপনার উপর চাপ দেবে যে আপনি 3 বছর সময় দিয়েছিলেন, সেই 3 বছর সময়ের মধ্যেই আপনার যেভাবেই হোক না কেন এই নির্বাচনটা দিতে হবে। জি, পয়েন্ট অফ ইনফরমেশন। আপনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন যে 50 বছরে কিভাবে বাংলাদেশে অরাজকতা চলেছে এবং পুরো সিস্টেমটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এখন এই 50 বছরের অপরিষ্কার আবর্জনা দূর করার জন্য একটা অন্তর্বর্তীকালীন সরকারকে 50 বছর সময় দিলেও সেটা যথেষ্ট হবে না। তো আপনি কি মনে করেন না যে এটার একটা নির্দিষ্ট সময় থাকা উচিত ভবিষ্যতের জন্য, যাতে এটা কোনো ভুল বার্তা বহন না করে? খুব দারুণ একটি প্রশ্ন করেছেন। আসলে 50 বছরও যেহেতু চেঞ্জ করা সম্ভব হয়নি, আরো 50 বছরে পারবো কিনা? পারবো। এর মধ্যে পার্থক্য হচ্ছে এখানে 50 বছর দরকার নেই। কি কারণে? প্রত্যেকটা সময়ে এই যে বক্তব্যটা ছিল, রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থ উদ্ধারের জন্য কাজ করে গেছে। তারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছে আমরা চেঞ্জ করে ফেলবো, কিন্তু প্রতিশ্রুতি রাখেনি বলেই 50 বছর সময় লেগেছে। সেই জায়গায় যখন আমি বিপ্লবের মাধ্যমে এমন একটি পরিষদকে নিয়ে এসেছি যারা কাজ করছে মানুষের হয়ে, ছাত্রদের হয়ে, এবং তারা প্রত্যেকটা জায়গায় রাজনৈতিক লিয়াজবিহীনভাবে যখন কাজ করছে, সেই মুহূর্তে 50 বছরের কাজ আপনি 5 বছরেও করতে পারেন, তার কম সময়ও লাগতে পারে। এইটা নির্ধারণ করা এই মুহূর্তে সম্ভব না বলে শুধুমাত্র আমরা চাচ্ছি যে এই সময়ে আমরা এই জায়গাটা নির্ধারণ করে দিব না যে কত বছর তারা
থাকতে পারেন। এর মধ্যে একটা বড় প্রশ্ন ছিল কিভাবে আমরা স্বচ্ছতা বা জবাবদিহিতা নিশ্চিত করব। খুব দারুণ একটি প্রশ্ন। স্বচ্ছতা জবাবদিহিতা থাকাটা খুব গুরুত্বপূর্ণ, যেটি নিশ্চিত করছে এই সময় যে বিপ্লবের মাধ্যমে যারা উঠে এসেছে তাদের মধ্যে কিন্তু ছাত্র জনতাই একটা লিয়াজো মেনটেন করছে যাতে করে তাদের স্বচ্ছতা নির্ধারিত হয়। একই সাথে দেখতে পারবেন যে আপনি যদি এমন কোনো একটা কথা বলেন যেটি আসলে অন্য কোনো দলকে বিশেষ সুবিধা দিতে পারে বা ছাত্র জনতা নিচ্ছে না, তার প্রতিবাদও কিন্তু হচ্ছে এবং উপদেষ্টারাও কিন্তু সবসময় এক ধরনের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আছেন। সেই জায়গা থেকে আমরা মনে করি তাদেরকে কাজ করতে দেওয়া প্রয়োজন। তাদের স্বচ্ছতার জায়গা নিশ্চিত করার জন্য আমরা প্রত্যেকেই আছি, আমরা প্রত্যেকেই বিকল্প, কিন্তু সেই বিকল্প হওয়ার জন্য রাজনৈতিক জায়গায় এমন একটা স্বচ্ছতা আসা প্রয়োজন যেটি এই অন্তর্বর্তীকালীন সরকারই গঠন করতে পারে। তাদেরকে সেই সময় এবং সুযোগটি রেখে আমরা চাই যে এই সংস্কারটি হবে, দেশ আবার সুন্দর জায়গায় চলে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতাকে। এ পর্যায়ে সংসদে বক্তব্য উপস্থাপন করবেন মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, যে দেশে বারবার গণতন্ত্রের দাবি ওঠার পরেও স্বৈরাচারের উত্থান আমরা দেখতে পেরেছি, যেটা মাননীয় বিরোধী দলীয় নেতা খুব স্পষ্ট রূপে আমাদেরকে বলার চেষ্টা করলেন যে না, আমরা অনেকবার গণতন্ত্র চেয়েছি কিন্তু কোনো না কোনোভাবে সেখানে স্বৈরাচার আবার চলে এসেছে। তাহলে আপনার কি গ্যারান্টি আছে যে অন্তর্বর্তীকালীন সরকার আপনি গঠন করেছেন, সেই সরকার থেকে আপনি যদি অতিরিক্ত সময় দিয়ে ফেলেন সেখান থেকে স্বৈরাচারের মতো অবস্থান গঠন হবে না? 2008 সালে যখন আওয়ামী লীগ সরকার এসেছিল, সেই ইলেকশনটাকে যদি আমরা ফেয়ার বলে মনেও করে নেই, তারা কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে এসে দাঁড়িয়েছিল। ফলাফল কি হলো? সেই দলকে আপনি দেখতে পেলেন 2015 থেকে 2024-এর মধ্যে তাদের আমূল পরিবর্তন। কারণটা কি? কারণ মাননীয় স্পিকার, সময়। আপনি যত সময় দিবেন তত আপনি তাদের উপর কোনো প্রেশার ক্রিয়েট করতে পারবেন না। এই চাপটি যদি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে না পারি, সেটা আমাদের ছাত্র সমাজ থেকে হোক, সেটা সুশীল সমাজ থেকে হোক, সেটা আমাদের সংবিধানের রিয়েল অনুযায়ী করা হোক, আমরা আবারও একটি স্বৈরাচারের দিকে যাওয়ার চেষ্টা করব। এবং মাননীয় স্পিকার, এই পর্যায়ে যে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে আমাদের এত আশা, এত ভরসা, তিনি দাবি করে গেলেন যে তারা হচ্ছে রাজনৈতিকভাবে আসছে না, তারা যখন এটাতে ফেইল করবে মাননীয় স্পিকার, তখন আমাদের দেশের অবস্থা ওই পাকিস্তানের মতো একটা ফেইল স্টেট হয়ে দাঁড়িয়ে যাবে। আপনাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে এই যে নেগোসিয়েশনগুলো রাজনৈতিকভাবে হয়ে থাকে, এই নেগোসিয়েশনগুলো কোনোটাই একদম স্ট্রেট ফরওয়ার্ড কোনো ডমিনেন্ট স্ট্র্যাটেজি না। আপনার এখানে অনেক রকম ফ্যাক্টর আছে, অনেকগুলো বিষয় মাথায় রাখতে হবে। অলরেডি আমরা কি দেখতে পারি? ইতিহাস বলে দলের মধ্যে দলের কোন্দল থেকেই নতুন দলের আবির্ভাব ঘটে। এখন যারা সমন্বয়ক রয়েছেন বা এখন ভবিষ্যতে যারা সমন্বয়কের অবস্থানে যাবেন, তাদের মধ্য থেকে নতুন দল আসতেও পারে, সেখান থেকেও কোন্দল হতে পারে। সেক্ষেত্রে একটি পার্টিকুলার অন্তর্বর্তীকালীন সরকারের উপর এতটুকু নির্ভর করা আমাদের জন্য পলিটিক্যালি কোনো কারেক্ট ডিসিশন না মাননীয় স্পিকার, আপনাকে এটা মাথায় রাখতে হবে। তৃতীয় ব্যাপার, আপনারা খুব ভালো করেই জানেন এই পার্টিকুলার আন্দোলনটাকে ফলপ্রসূ করার জন্য এখান থেকে আমরা যে পরবর্তী একটি সরকার গঠন করেছি, এখানে আন্তর্জাতিক ভ্যালিডেশনের খুবই একটি গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। ইন্টারন্যাশনাল যে বিভিন্ন রকম প্রেস রয়েছে বা যারা আমাদের ইন্টারন্যাশনাল অবস্থান সরকার যেটা রয়েছে, তাদের একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়ার মাধ্যমে আমি আস্থার প্রিন্সিপালটাকে ফাইন্ড আউট করতে পারি। মাথায় রাখবেন, সামনে যখন আমাদের একটি ভোট আসবে, এই ভোট ব্যাংকটা কারা? এই সুইং ভোটাররা হচ্ছে বর্তমান সময় জেনজিরা, অর্থাৎ যারা আপনাকে মুহূর্তের মধ্যে আপনার 70 জন আপনাকে সাপোর্ট করবে, আপনি যদি কোনো ভুল করেন আপনাকে তারা না বলতে কোনো দ্বিধাবোধ করবে না। এই পর্যায়ে দাঁড়িয়ে মাননীয় স্পিকার, এদের আস্থা যদি আপনি ধরে রাখতে চান, আপনার কাজগুলোকে গতিশীল করতে হবে। আপনি যদি মনে করেন যে না, আমার একটি অনির্দিষ্টকালীন সময় আছে, তখন বাংলাদেশের আদি সমস্যা, আমরা সব কাজ নিয়ে অনেক স্লো হয়ে যায়, আমাদের দীর্ঘসূত্রিতা কাজ করে, সেটা আইন বিভাগ হোক, শাসন বিভাগ হোক, বিচার বিভাগ হোক। এই যে প্রত্যেকটা ফ্যাক্টরে সেই জায়গায় কাজ করতেছে, এই দীর্ঘসূত্রিতা আবার কন্টিনিউড হবে। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, আপনি কাদের আস্থায় আজকে অন্তর্বর্তীকালীন সরকারটি গঠন করেছেন? আজকে আপনাকে কারা নিয়ে এসছে? এই ছাত্র সমাজ, যারা বিশ্বাস করে যে একটা ভিডিওকে তারা 1.5 গুণ স্পিডে দেখে অভ্যস্ত। অর্থাৎ কি দাঁড়াচ্ছে মাননীয় স্পিকার? 1.5 গুণ স্পিডে যারা দেখে অভ্যস্ত, তাদের কাজের ইম্প্যাক্ট, রেজাল্ট রাইট নাও দরকার মাননীয় স্পিকার। এবং রাইট নাও দরকার জন্য আপনার একটা টার্গেট সেট করাটা খুবই জরুরি। আপনার যখন একটা টার্গেট সেট করা থাকবে, তখন আপনি এই জনগণের আস্থাটা গ্রহণ করতে পারবেন। একই সাথে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডে আপনার স্বৈরাচার না হওয়ার যে সম্ভাবনা থাকবে, সেটাও আপনি বাদ দিতে পারবেন। তখন বুঝতে পারবেন যে না, আমার একটা টার্গেট সেট করা। আমরা মাননীয় স্পিকার সরকার দল থেকে কখনোই বলছি না যে 90 দিন, আমরা কখনোই বলতেছি না 115 দিন, না। আমরা জানি
সংস্কারটা জরুরি, সংস্কার আমরা করব, কিন্তু এটাও আমরা এগ্রি করি যে সংস্কারের অনেক জায়গায় আমাদের লুপহোল আছে, আমাদের ফাইন্ড আউট করতে হবে কোথায় কোথায় সংস্কার করা দরকার। কিন্তু আপনি যদি টার্গেট সেট না করেন, আপনি যদি মাইলস্টোন সেট না করেন, আপনি সেই জায়গায় পৌঁছাতে পারবেন না। তাহলে আপনার আগের সরকারের পার্থক্য কি হলো? আগের সরকার 2021 সালে ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, নানা রকম স্টেটমেন্ট, নানা রকম ফ্যালাসি দিয়ে গেছে আপনাদেরকে। আপনি যদি এইভাবে যদি টার্গেট সেট না করেন, আপনাকে তো সেই জায়গায় আপনি যেতে পারবেন না। অবশ্যই আগের সরকার ফেল করেছে, আপনি যদি সেটাকেই কন্টিনিউ করতে চান, তাহলে আপনাকে টার্গেট সেট করার জন্য ওই জায়গাটাকে নির্ধারণ করতে হবে, সেটা সাংবিধানিকভাবে, সেটা জনগণের আস্থার পার্সপেক্টিভ থেকে, সেটা সামনের যে পলিটিক্যাল স্পেকট্রাম চেঞ্জ হতে পারে সেই পার্সপেক্টিভ থেকেও উত্থাপন করুন। আচ্ছা, পিওয়াইটা হচ্ছে যে আপনার বিপ্লব শেষ হলো, আমাদের কেবল 10 দিন গেল, রাইট? তো 10 দিনে তো আসলে আপনার কি পরিমাণ ড্যামেজ গত 15 বছর হয়েছে সেটা আমরা জানি না, সেটা ফাইন্ড আউট করতে একটা সময় লাগবে। তারপর আপনি যদি একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্দিষ্ট সময়সীমা বলেও, সেটা বলতেও তো আমার মিনিমাম 90 দিন সময় লাগবে, যে তারপরে গিয়ে হয়তো বা বলতে পারে যে তাহলে আমাদের এই পরিমাণ সময় লাগবে। আপনারা কেন 10 দিনের মধ্যে এত উতলা যে আপনারা তাদেরকে একটা ডিসিশন নেওয়ার সময়টাও দিচ্ছেন না? একটু মাননীয় স্পিকার, আবারও ব্যাপারটা ক্ল্যারিফাই করে, আমরা উতলা না, আমরা জাস্ট বলতে চাচ্ছি জিনিসটা যাতে এরকম না শোনায় যে আমরা যতদিন সংস্কার করা লাগবে ততদিন সময় নিব না, তত এইরকম কোনো ইনডেফিনিট জায়গায় আমরা থাকতে চাই না। আমরা আপনার সময় নেন ডিসিশন নেওয়ার জন্য, আপনার 20 দিন, 40 দিন, 90 দিন নেন, বাট তারপর আপনি আমাদেরকে একটা টার্গেট দেখান, একটা মাইলস্টোন দেখান যে না, অমুক সালের মধ্যে আমি এই নির্বাচনটা দিতে চাই। মাথায় রাখবেন যে ভোট ব্যাংকটা নিয়ে আপনি সামনে কাজ করবেন, এরা প্রত্যেকে হচ্ছে সুইং ভোটার। সুইং ভোটার মানে কি? তাদের পরিকল্পনা, তাদের মেন্টালিটিকে আপনি চেঞ্জ করতে পারেন। আপনি যদি খুবই সিম্পল ব্যাপার খেয়াল করে দেখুন, এখন প্রেজেন্ট সিনারিওতে আপনি যদি কোনো ভুল করে বসেন, আপনার সেটার এগেইনস্টে তাদের সেকে আপনার গুরুত্ব দিতে হবে। সো এই ভোট ব্যাংকটাকে যদি আপনি আপনার আস্থাভাজন ভোট ব্যাংক হিসেবে মনে করতে চান এবং একটা প্রপার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে চান, সবগুলো দল আসবে, আপনি একটা নির্বাচন করতে পারবেন, সেক্ষেত্রে এই ভোটারদের আস্থাটা আপনাকে ধরে রাখতে হবে। এবং সেটা ধরে রাখার সবচেয়ে ভালো অপশন হচ্ছে তাদেরকে খুব এক্সপ্লিসিটলি দেখানো, মিডিয়াকে কাজে লাগিয়ে যে দেখেন আমরা এই টার্গেটগুলো সেট করেছি, আমরা এতদিনের মধ্যে নির্বাচন দিব, এই জায়গায় সংস্থাগুলো দরকার। আপনি ইন্টারন্যাশনাল ভ্যালিডেশন পাচ্ছেন, আপনি লোকাল জায়গায় ঠিক থাকছেন, আপনার নিজস্ব ক্রেডিবিলিটি নিয়ে তখন একটা প্রশ্নও আসতেছে না যে না, এরা কোনো দীর্ঘসূত্রী সময় ইউজ করবে না, এদের স্বৈরাচারী মেন্টালিটি হওয়ার কোনো রকম চান্স নাই। স্বাভাবিক ব্যাপার মাননীয় স্পিকার, তারাও গণতন্ত্র চান, আমরাও গণতন্ত্র চাই, তারাও স্বৈরাচার চান না, আমরাও স্বৈরাচার চাই না। একটা জায়গায় খেলে তাদের সাথে আমাদের দ্বিমত, তারা বলছেন যে না, সময়টাকে নির্ধারণ করে দেওয়ার দরকার নেই, কিন্তু আমরা মনে করি এইটা তাদের জন্য বার্ডেন না, এটা তাদের জন্য একটা পজিটিভ প্রেশার, যেটাকে আমরা একটা প্রেশার হিসেবে চিন্তা করব, যে প্রেশারটা তাদের কাজগুলোকে বেগবান করবে, এক্সিকিউশনটা দিনের শেষে সবার জন্য ফ্রুটফুল একটা জায়গায় এসে দাঁড় হবে। আমি মনে করি মাননীয় স্পিকার, এই পর্যায়ে দাঁড়িয়ে উতলা হওয়ার ব্যাপারটা আবারও ক্লারিফাই করছি, আমরা উতলা না, আমরা সময় দিচ্ছি, কিন্তু আমরা একটা টার্গেট চাই, আমরা একটা অ্যানাউন্সমেন্ট চাই। ধন্যবাদ। মাননীয় মন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। তিনি সংসদে চমৎকারভাবে কয়েকটি বিষয় উল্লেখ করেছেন যে আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকারকে কিছু টার্গেট আমরা সেট করে দেব, এবং তিনি উল্লেখ করেছেন যে এই মাইলস্টোন বা এই টার্গেট সেট করে দেওয়ার মধ্য দিয়ে মূলত এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটা প্রেসারে রাখা যে এই সময়ের মধ্যে তাকে এই টার্গেটগুলো পূরণ করতে হবে। এবং তিনি উল্লেখ করেছেন যাতে একটি দীর্ঘসূত্রিতা তৈরি না হয়, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার নিজেই যাতে আরেকটি স্বৈরাচার না হয়ে ওঠে, সেজন্যে তিনি এই প্রস্তাবগুলো রাখছেন। এ পর্যায়ে আমরা শুনবো এর বিপক্ষে যুক্তিগুলো। আমরা বক্তব্য শুনবো মাননীয় বিরোধী দলীয় উপনেতার। মাননীয় স্পিকার ধন্যবাদ। দেখেন, আজকে সরকারি দল থেকে দেখানোর চেষ্টা করা হচ্ছে যে এই সরকার স্বৈরাচার হবে, কিন্তু আজকে আমি সরকারি দলকে মনে করিয়ে দিতে চাই, যখনই কেউ বাংলাদেশের দ্বিতীয়বার স্বৈরাচার হইতে চাবে, তাকে হচ্ছে 2024 বারবার মনে করতে হবে। এবং এই 2024 যখন আপনি মনে করবেন, তখন আপনার মধ্যে যে স্বৈরাচারী মনোবৃত্তি আছে সেগুলো আপনার মধ্যে থেকে পালাবে। আজকে তারা হচ্ছে ইন্টারন্যাশনাল ভ্যালিডিটির কথা বলছে। এই সরকারটা যখন আসলে তৈরি হয়, তার একটা বড় বিষয় ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বাংলাদেশের এমন একটা মানুষ যাকে পুরো বাংলাদেশ চিনে, পুরো পৃথিবী চিনে, এবং এই মানুষটা যখন আসলে সরকারে আছে, তখন ইন্টারন্যাশনাল ভ্যালিডিটি নিয়ে আপনাকে আসলে খুব বেশি চিন্তা করতে হবে না। এবং ঠিক এই জায়গা থেকে আমরা মনে করি যে আপনার আসলে ইন্টারন্যাশনাল ভ্যালিডিটি নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই। এর পরবর্তীতে তারা আমাদের কাছে ভয় দেখাচ্ছে যে আসলে আবার একটা স্বৈরাচারের উত্থান হতে পারে। আমরা মাননীয় স্পিকার তাদের কাছে দেখানোর চেষ্টা করি যে এই স্বৈরাচারের উত্থানটা আসলে তখনই হবে যখন আপনি আসলে সময়টা দিবেন না। কেন মাননীয় স্পিকার? দেখেন, বর্তমানে বাংলাদেশে একটা পলিটিক্যাল ভ্যাকিউম চলতেছে। গত 16 থেকে 17 বছরে আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগ কোনো বিরোধী দলকে টিকতে দেয়নি,
এবং আওয়ামী লীগ যখন কোনো বিরোধী দলকে টিকতে দেয় নাই, তখন সেখানে বিএনপি ছাড়া অন্য কোনো দল বর্তমানে নাই। নুরুল হক নূর হোক কিংবা হচ্ছে আজকে জামাত শিবির হোক, কোনো দলকে আসলে আওয়ামী লীগ টিকতে দেয় নাই। ইভেন বিএনপিকেও হচ্ছে তার উপর অনেক বেশি স্ট্রিম রোলার গেছে। এখন মাননীয় স্পিকার, বিএনপি একটা বড় দল হওয়ার কারণে তার আজকে কিছু পলিটিক্যাল স্ট্রাকচার আছে যেটা অন্য দলগুলোর ক্ষেত্রে নাই। যদি আমি এই মুহূর্তে কোনো ইলেকশন দেই অল্প সময়ের মধ্যে, এবং বিএনপি চাচ্ছে যে ইলেকশনটা হোক, এই ইলেকশনটা হলে আমরা দেখতে পারবো যে বিএনপি আবার একটা বড় মেজরিটি নিয়ে আবার ক্ষমতায় আসবে। যখন এই মেজরিটি নিয়ে ক্ষমতা আসবে তখনই আপনার স্বৈরাচার হওয়ার সুযোগটা অনেক বেশি থাকবে। আপনাকে দেখা লাগবে যে 2009 সালে আওয়ামী লীগ কেন আসলে স্বৈরাচার হতে পেরেছিল। তার কারণটা হচ্ছে তার কাছে 200-র বেশি আসন ছিল, এবং 2014 পরবর্তীতে আমরা দেখতে যখন সে নিরঙ্কুশভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, বিনা ভোটের ইলেকশনটা সে যে জিতে যায়, তখনই কিন্তু সে আসলে স্বৈরাচার হিসেবে রূপান্তর হতে পারে। আপনি যদি বর্তমানে কোনো পলিটিক্যালি ফেয়ার প্লে গ্রাউন্ড তৈরি করতে না পারেন, যেখানে প্রত্যেকটা দল ইকুয়াল অপরচুনিটি নিয়ে রাজনীতি করতে পারবে, জনমত তৈরি করতে পারবে, মানুষের কাছে পৌঁছাতে পারবে, তখন কিন্তু আপনার আবার এরকম একটা সুযোগ থাকবে, একটা সম্ভাবনা থাকবে যে বিএনপি আবার স্বৈরাচারী হয়ে যাবে। কারণ আমরা জানি বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনে বিএনপি ছাড়া অন্য কোনো পার্টি মেজরিটি পাওয়ার সম্ভাবনা নাই, এবং বিএনপি যে পাবে তাকে আজকে 200 বা 200-র বেশি আসন সে পেয়ে যাবে। যখন এটি হবে মাননীয় স্পিকার, আমরা মনে করি আবার বাংলাদেশে একটি স্বৈরাচারের উত্থান হতে পারে, এবং সেই উত্থানটি ঠেকানোর জন্য আমার এই সরকারকে যে সময়টুকু দেওয়া দরকার সেই সময়টুকু তার সেই সরকার যাতে পায় মাননীয় স্পিকার। এখন তারা আজকে বারবার দেখানোর চেষ্টা করছে আমি আসলে চাইলেই এই সময়টা বের করে ফেলতে পারি। মাননীয় স্পিকার, বিষয়টা এত বেশি সহজ না, কারণ এখানে আপনার সংস্কার কাজ কোনো একটা নির্দিষ্ট একটা বা দুইটা সেক্টরে করা লাগতেছে না, আপনাকে প্রত্যেকটা সেক্টরে সংস্কার করা লাগবে। আপনার অর্থনৈতিক ক্ষতি হয়েছে 11 লক্ষ কোটি টাকা, যেটি হচ্ছে বিদেশ পাচার হয়ে গেছে। আপনার জুডিশিয়ারিতে 60 থেকে 70 জন বিচারক আছে যারা সরাসরি এখনো স্বৈরাচারের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে, এবং আপনারা দেখতে পেয়েছি আপনার হচ্ছে মিডিয়া থেকে শুরু করে আপনার সচিবালয়, মন্ত্রণালয়, প্রত্যেকটা জায়গায় এই ধরনের মানুষগুলো বসে আছে যারা হচ্ছে সরাসরি ফ্যাসিবাদের দোষর ছিল। এই প্রত্যেকটা মানুষকে আপনি যদি রিপ্লেস করতে না পারেন, এইসব জায়গায় আপনি যদি ভালো মানুষ আনতে না পারেন, এবং আপনার যে নিয়োগের যে সমস্যাগুলো সেগুলো যদি আপনি ঠিক করতে না পারেন, তাহলে আপনি আসলে কখনোই এই পরিবর্তনটা করতে পারবেন না, যেটা আমাদের বিপ্লবের অনেক বড় একটি গোল ছিল। আমার মনে হয় এই জায়গাটিতে সরকারি এবং বিরোধী দলের কোনো বিরোধ নাই, যে দেশের সব জায়গা খুবই বাজে অবস্থায় রয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে, আপনি এইটা সংস্কার করার জন্য সংস্কারেরও বিভিন্ন পর্যায় থাকে। আপনি যদি অন্যান্য দেশগুলো দেখেন তাহলে সেখানে কোনো একটা পলিসি সংস্কার কখনো 5-6 বছরে হয় না, সেটা একটা বেশ বড় সময় ধরে হয়, এবং সেটা শর্ট টার্ম কিছু আউটকাম থাকে, লং টার্ম কিছু আউটকাম থাকে। আমাদের প্রশ্নটা ঠিক এই জায়গাটিতেই, আপনারা লং টার্ম আউটকামের কথা চিন্তা করতেই পারেন, কিন্তু সেই লং টার্ম আউটকাম আনতে যে সেটা পরবর্তীতে বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দল যদি 2/3 নিয়ে আসে এবং এই সংস্কারগুলোকে ইনভ্যালিডেট করে দেয় শুধুমাত্র তাদের 2/3 মেজরিটির জন্য, সেটার একটা পোটেনশিয়াল থ্রেট থেকে যায় না? আচ্ছা দেখেন মাননীয় স্পিকার, বিষয়টা হচ্ছে এখানেই যে আসলে আপনার পলিটিক্যালি যখন কোনো একটা টিম 2/3 পায়, সে আসলে কেন পায়? কারণটা হচ্ছে আপনার যখন কোনো ফেয়ার প্লে গ্রাউন্ড তৈরি হয় না তখনই আসলে সে পায়, এবং সেই সম্ভাবনাটা তখনই তৈরি হবে যখন আমি বিএনপিকে এরকম একটা ওপেন গ্রাউন্ডে ইলেকশন করার সুযোগ দিব। এবং মাননীয় স্পিকার, আপনি দেখেন, আপনি যখন নির্দিষ্ট করে 2 বছর বা 3 বছরের সময়টা বলে দিবেন, তখন কিন্তু বিএনপি চাইবে অ্যাক্টিভলি, সে প্রথমত হচ্ছে তার যেহেতু এই আলোচনা একটা বড় স্টেক আছে, সে কখনো চাইবে না এই সরকারটা 6 মাসের বেশি থাকুক, 1 বছরের বেশি থাকুক। এবং ঠিক এই জায়গায় বিএনপি সবসময় একটা অ্যাক্টিভলি প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করবে যাতে এই সরকারের সময়সীমাটা কম হয়। কিন্তু যখন আমি এই ধরনের একটি সংস্কার কাজের লক্ষ্য নিয়ে একটি বড় সময় নিয়ে আগানোর চেষ্টা করব এবং দেখাবো যে আমার যখন আসলে সংস্কার কাজটা শেষ হবে তখনই আমার আসলে নির্বাচনটা করব, তখন কিন্তু বিএনপি আমাকে ওই প্রেশারটা দিতে পারবে না। কারণ এই সরকারের পিছনে সবচাইতে বড় যে গ্রুপটা আছে, সাপোর্টটা আছে, সেটা হচ্ছে স্টুডেন্ট, যারা এই বিপ্লবের নেতৃত্বটা দিয়েছে। আজকে তারা আপনাকে যেই গল্পটা শোনানোর চেষ্টা করছে সেটি আসলে বিপ্লবের কোনো গোল না বা বিপ্লবের লক্ষ্য না। আমরা চেয়েছি একটি স্থায়ী সংস্কার, যেই সংস্কারের মাধ্যমে কোনো শেখ হাসিনা তৈরি হবে না, কোনো স্বৈরাচার তৈরি হবে না, এবং সেই স্বৈরাচার এবং শেখ হাসিনা যাতে তৈরি না হয় তার জন্য আমার হচ্ছে যে আপনার নির্বাচন কমিশনের যে সিস্টেমগুলো আছে সেই সিস্টেমগুলো পরিবর্তন করতে হবে, আপনার সংবিধানের কিছু পরিবর্তন করতে হবে, এবং প্রত্যেকটা সংস্কার যখন আপনি করতে পারবেন তখনই আপনি এই গোলটা অ্যাচিভ করতে পারবেন মাননীয় স্পিকার। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে এই বিতর্কে আসেনি, সেটি হচ্ছে দেখুন, এই সরকার গত 16 থেকে 17 বছরে গুম, খুন, নির্যাতন থেকে শুরু করে অনেকগুলো গণহত্যা চালিয়েছে। এই প্রত্যেকটা ঘটনার কিন্তু একটি বিচার প্রয়োজন। আমরা যদি কোনো একটি দলের অধীনে এই বিচারগুলো করি তখন কিন্তু বলা হবে রাজনৈতিকভাবে এদেরকে হেনস্থা করা হচ্ছে, কিন্তু এই নিউট্রাল গভর্নমেন্টের আন্ডারে যখন আমরা এই বিচারগুলো করব তখন কিন্তু মাননীয় স্পিকার
আপনার ক্ষেত্রে এই অভিযোগটি দিতে পারবে না, এবং এই অভিযোগটি যখন আসবে না তখন আমরা মনে করি একটি স্বাধীন সুষ্ঠুভাবে আমরা এদের বিচারগুলো সম্পূর্ণ করতে পারবো। তাই মানুষকে আমরা মনে করি এই বিচার সম্পূর্ণ করার জন্য যে সময়টুকু প্রয়োজন সেই সময়টুকুও এই সরকারের জন্য আসলে দেওয়া দরকার। ধন্যবাদ মানুষকে, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় উপনেতাকে। তিনি পূর্বের উদাহরণ টেনে বলেছেন যদি সময় না দেওয়া হয়, সংস্কার কাজগুলো পরিপূর্ণভাবে না করা হয়, তাহলে একটি ফেয়ার প্লেগ্রাউন্ড তৈরি হবে না, এবং সেটি না হলে পূর্বের ন্যায় আবারও কোনো একক দলের কাছে 2/3 আসন চলে গেলে আবারও সেই সরকারের স্বৈরাচার হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি হয়ে যায়। তিনি উল্লেখ করেছেন সংস্কার কাজ শুধু 1-2টি সেক্টরে নয়, মিডিয়া থেকে সচিবালয়, বিচারালয় সব জায়গায় সংস্কার প্রয়োজন, এবং এজন্যই এই সরকারকে আরো সময় দেওয়া প্রয়োজন। এ পর্যায়ে আমরা শুনবো মাননীয় সংসদ সদস্য সরকারি দলের বক্তব্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে এই সংসদে ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আমাদের বিরোধী দলের 2জন বক্তার বক্তব্য যদি আমরা শুরু থেকে শুনি, তারা আসলে ঠিক কি কারণে সময়টা চান না, এটা আমরা তেমন কোনো বিস্তৃত ব্যাখ্যা পাই না। আমরা বিরোধী দলীয় আমাদের উপনেতা তার একটা যুক্তি খণ্ডন দিয়ে বা তার একটা প্রশ্ন থেকে আমি আমার বক্তব্য শুরু করতে চাচ্ছি। তিনি বলেছেন কেউ যদি স্বৈরাচার হতে চায় তাহলে এই 24-এর আমাদের যে আন্দোলন, সেই আন্দোলনটা তাকে মনে করিয়ে দিবে স্বৈরাচারের পরিণতি কি। মাননীয় স্পিকার, 24-এ যে স্বৈরাচারে পরিণত হয়েছে তার চোখের সামনে কি 75 ছিল না? সে কি তার পরিবারে 75 দেখেনি? যেই তারেক জিয়া যুগের পর যুগ ধরে খাম্বা বানিয়ে বিদ্যুৎ দেওয়ার নাম করে টাকা নিয়ে এসছে, সে কি তার পিতা মেজর জিয়াকে দেখেনি? স্বৈরাচার খুব একটা রক্তে থাকা ব্যাপার, স্বৈরাচার একটা দলের তার দলের যে শ্রেণী চরিত্র সেটার ব্যাপার। কেউ যদি হয় তাহলে সে হবেই। কোন স্বৈরাচারকে দেখে যে আপনি কাউকে থামাতে পারবেন এটা আপনার একটা ভুল ধারণা। এই ধারণা থেকে তাদের দলকে বের হয়ে আসতে হবে। মাননীয় স্পিকার, আজকে তাদের বক্তব্য যদি কেউ দেখে তাহলে তারা অনেকে হয়তো এটা মনে করবে যে আমরা কোনো একটা দলকে বেনিফিটেড করার জন্য অন্তর্বর্তী সরকারকে খুব একটা সময় দিতে চাচ্ছি না। মাননীয় স্পিকার, বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের ইতিহাস যদি আমরা দেখি তাহলে ডক্টর ইউনূস সরকার আসলে আমাদের দ্বিতীয় অন্তর্বর্তী সরকার। এর আগে আমাদের অন্তর্বর্তী সরকার ছিল কি মেজর লেফটেন্যান্ট জেনারেল এরশাদের পরে শাহাবুদ্দিন যেই সরকারটা ছিল, যেটা 90 যেই সরকারটি গঠিত হলো এবং 91 তারা একটা নির্বাচন দিয়েছে এবং যেই নির্বাচনে বিএনপি এক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে, এবং তারপরের বারই কিন্তু আমরা আবার দেখি আওয়ামী লীগ আবার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। অর্থাৎ আমাদের দেশের যেই বাংলাদেশের ডেমোক্রেসির যে আপনি সিস্টেমটা দেখবেন, তারা বারবার এটা বলতে চাচ্ছে যে এখন যদি আমি ইলেকশন দিই এখন বিএনপি 2/3 পাবে। মাননীয় স্পিকার, এটা কোনো কথা হতে পারে না। বাংলাদেশের রাজনীতি এরকমই ছিল যে আপনি 5 বছর মেয়াদে আবার যাকে নিয়ে আসবেন সে 2/3 পাবে। অর্থাৎ বাংলাদেশের মানুষ সবসময় এমন হয়েছে, আচ্ছা ঠিক আছে তুমি 5 বছর খাইলা, আমি আর এখন তোমার চাই না, নতুন কাউরে দিই, সে 5 বছর খাবে, পরের 5 বছর আবার আমরা খাওয়ার জন্য নতুন কাউরে নিয়ে আসবো। বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক দলগুলো সবসময় এভাবে বাংলাদেশের রাজনীতিতে কন্ট্রিবিউট করে এসেছে। তাদের যে সমস্যাটা আমরা বুঝতে পারলাম না মাননীয় স্পিকার, সেটা হচ্ছে তারা একটা টার্গেট সেট করে দিতে ভয় পাচ্ছে। কেন টার্গেট সেট করে দিতে ভয় পাচ্ছে? যখন অ্যাকাউন্টেবিলিটির জায়গা আপনি তৈরি করে দিতে না পারেন, পরে নিব। যখন আপনি অ্যাকাউন্টেবিলিটিকে ভয় পান, যখন আপনি দায়বদ্ধতাকে ভয় পান, তখন আসলে আপনি টার্গেট সেট করতে ভয় পান। মাননীয় স্পিকার, আজকে 17 তারিখ একটা জিনিস আপনাকে মনে করে দিতে চাই। গত সপ্তাহে আমরা ফেসবুকে একটা নিউজ দেখেছি যে আজকেই চালু হবে মেট্রো রেল, এবং হাসিনা সরকার বলেছিল যে 300 কোটি টাকা খরচ হয়েছে, কিন্তু তারা হিসাব করে দেখলো যে না, এত খরচ হয়নি, মাত্র 50 কোটি টাকাতেই ঠিক হয়ে যাবে। কিন্তু দেখুন যে না, মেট্রো রেল আজকে খুলবে না, এবং কবে খুলবে আমরা এটাও জানি না। অর্থাৎ খুব র্যাপিডলি আমি যদি একটা স্টেপ নেই সেটা আমি করতে পারবো, এই ধরনের একটা মানসিকতা থেকেই কিন্তু অন্তর্বর্তী সরকার কাজ শুরু করেছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডিলে করার একটা মানসিকতা ইতোমধ্যে চলে এসেছে। অন্তর্বর্তী সরকারের মধ্যে রদবদল, কোন নেতৃবৃন্দ যদি কোনো একটা কথা বলে থাকে মব জাস্টিসের উপর ভিত্তি করে, আমরা যেভাবে ছাত্র জনতার কথা আমরা বলছি, ছাত্র জনতা আজকে মনে করছে আমার এটাতে সমস্যা, ছাত্র জনতা দাঁড়িয়ে গেল, আমি কোনো রকম চিন্তা না করে তাকে ওই মুহূর্তে বাতিল করে দিলাম, আমি সুদূর প্রসারী কোনো চিন্তা না করলাম। এটা আসলে রাষ্ট্র আমার সংস্কারের জন্য কতটুকু ভালো হবে এটা আমাদের মাথায় রাখতে হবে। কারণ একটা 15 বছরের রেজিমের যা কিছু আছে সেটা তুলতে আপনাকে অনেক সময় লাগবে। আমরা কেউ বলি নাই, ওনারা একটা প্রশ্ন করে গেছেন যে আমরা এত উতলা কেন। আমরা এত উতলা না, আমরা কাউকে, তারা যে বারবার বলছে আমরা নতুন স্বৈরাচার বানাতে চাই না, আমরা কাউকে এত সময় দিতে চাই না যে তারও যদি স্বৈরাচার হওয়ার কোনো সম্ভাবনা থাকে সেটাও যেন সে নারিশ করার সুযোগ যেন না পায়, এই সময়টুকু আমরা তাদেরকে দিতে চাই না। মাননীয় স্পিকার, বর্তমানে আমরা অনেক ধরনের স্পেকুলেশন দেখতে পাচ্ছি, কোনটা যে সত্য কোনটা মিথ্যা এটা আসলে এখনই আমাদের পক্ষে নির্ধারণ করা সম্ভব না। যার জন্য আমরা কি চাই? আমরা চাই এমন কোন শক্তি যে আসলে সবসময় জনতার কথা বলবে। তার জন্য আমরা মূলত চাই এমন কাউকে যে আমাকে কখনো এটা বলবে না যে আমি এতদিন পর্যন্ত নিচ্ছি, আমি এতদিন পর এটা দিব। মাননীয় স্পিকার,
আমরা 90 দিন সময় দিচ্ছি না, কিন্তু আমরা এটাও বলছি না আপনার হাতে 5 বছর আছে, কারণ এই 5 বছর পর, এই 5 বছরের মধ্যে আপনি আদতে কতটুকু কাজ করতে পারবেন এবং তখন আসলে বেনিফিশিয়ারি গ্রুপটা কারা হবে এটাও আমরা জানি না। মাননীয় স্পিকার, নির্দলীয় নিরপেক্ষ সরকারের প্রথম উদ্দেশ্যটা কি থাকে? আজকে আমার পুরো বিরোধী দলের প্রতি একটাই প্রশ্ন, যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের প্রথম উদ্দেশ্যটা কি? দ্রুততম সময়ের মধ্যে একটা নির্বাচন দেওয়া এবং জনগণের সরকার নিশ্চিত করা। মাননীয় স্পিকার, তারা যে সম্ভাবনাটার কথা বলছে যে নতুন করে কেউ যেন স্বৈরাচার না হয়, সেই লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি করার জন্য হইলেও আমার কিন্তু নির্দলীয় নিরপেক্ষ সরকার লাগবে। আপনি প্রশ্ন উত্থাপন করুন। আচ্ছা, আপনি হচ্ছে প্রথম থেকেই দেখানোর চেষ্টা করছিলেন যে বাংলাদেশে আসলে 5 বছর আওয়ামী লীগ থাকে, 5 বছর বিএনপি থাকে। তো আমরা 90-এর পরবর্তীতেও দেখেছি যে আওয়ামী লীগ বিএনপি আসলে দুটো দলই তখন এক্সিস্ট করতো, কিন্তু বর্তমানে 2024-এ বিএনপি ছাড়া আপনি আর কোন দলটাকে দেখেন যেটা আসলে বিএনপির পরবর্তীতে ক্ষমতায় আসবে বলে আপনি মনে করেন, বা এই ধরনের কোনো অপরচুনিটি আপনি দেখেন কিনা? অপোজিশনে কেউ তো আসতেও পারে, কেন? 9-এ যখন এসেছে জাতীয় পার্টি অপোজিশনে ছিল না? ছিল তো। মানে অপোজিশন কে আসবে, কিভাবে আসবে, সেটার থেকে গুরুত্বপূর্ণ কথা আমার অপোজিশনে কে আসবে এইটার জন্য আমি অনেকদিন নির্দলীয় নিরপেক্ষ সরকারকে রেখে দেবো, এটা আরো হাস্যকর আলাপ। এই আলাপটা আমাদের দেওয়া উচিত না, আপনি যদি ওইটার চিন্তাও করেন। মাননীয় স্পিকার, আজকে তাদের মূল যেই সমস্যা সেটা হচ্ছে তারা কোনো রকমের দায়বদ্ধতা চায় না, তারা কোনো ধরনের এমন দল চায় না যেই দল জনতাকে একটা ম্যান্ডেট দিতে রেডি। তারা বলছে আমাদের দেশে, তারা যে বলছে যে আমি জানি না আমার কোন কোন খাত ড্যামেজ, আমরা এমনও দেখেছি যে কোন খাত কতটা ড্যামেজ এইটা নির্ধারণ করার জন্য একটা কমিটি তৈরি হয়েছে, সেই কমিটি আবার ওই খাতে তার থেকে বেশি টাকা যতখানি আত্মসাৎ করে সেখান থেকে চলে গেছে। সুতরাং আমাদের দেশের রাজনীতির যেটাকে বলে চরিত্র, সেই চরিত্রগত বৈশিষ্ট্যতে আমরা খুব একটা সত্যি বলতে বিশ্বাস করি না। আমরা আশাবাদী, কিন্তু আমরা কাউকে এতটাও অবাধ স্বাধীনতা দিতে পারি না যে অবাধ স্বাধীনতা আমার যেই এত কষ্টে, আমার যে এত ছাত্র জনতার রক্তের মাধ্যমে আমার যে স্বৈরাচারের পতন হয়েছে সেইটা থামিয়ে দেয়। কিন্তু মাননীয় স্পিকার, তাদের দল থেকে আসলে আমার পরবর্তীতে শুধুমাত্র বিএনপি আসবে এবং অল্প সময়ের মধ্যে কাজ হয় না, এই দুইটা ছাড়া আসলে আজকে সাইড গভর্নমেন্ট অপোজিশন কোনো কিছু আমাদেরকে দেখাতে যাইতে পারে না। সেই জায়গায় আমরা আপনাকে অ্যাকাউন্টেবিলিটির মাধ্যমে একটা স্বৈরাচার পতনের পরবর্তী সময় জরুরি অবস্থায় কি কি করা যায় সেটা দেখাতে পেরেছি। তো মোটামুটি এই বিতর্কে বেশ ক্লিয়ার মার্জিনে সাইড গভর্নমেন্ট জিতে যায়। ধন্যবাদ মাননীয় স্পিকার। অসংখ্য ধন্যবাদ সরকার দলীয় সংসদ সদস্যকে। আপনি আপনার বক্তব্যে উল্লেখ করেছেন স্বৈরাচার আসলে অতীত থেকে শিক্ষা নেয় না, অর্থাৎ সেই উক্তিটি আমাদেরকে এই মুহূর্তে মনে করিয়ে দেয় ইতিহাসের শিক্ষা এই যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। এ পর্যায়ে আমরা বক্তব্য শুনব মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্যের কাছ থেকে। মাননীয় স্পিকারকে অনেক ধন্যবাদ। বিতর্ক চলছে, এই সংসদ অন্তর্বর্তীকালীন সরকারের সময়সীমা নির্ধারণ করে দিবে। এখন পর্যন্ত আমি যেটা বুঝলাম গভর্নমেন্ট বেঞ্চের সব মেইন সমস্যা আজকের পুরো বিতর্কে যে তারা তত্ত্বাবধায়ক সরকার কাকে বলে, অন্তর্বর্তীকালীন সরকার কাকে বলে, এবং এই দুইটা জিনিসের সিগনিফিকেন্ট পার্থক্যটা কি, কার কাছে কি এক্সপেকটেশন, এটা বুঝেনি নাই। আমি সিম্পলি বুঝাই, আগে যেটা হইতো যে একটা সরকার 5 বছর স্বাভাবিকভাবে ক্ষমতায় থাকতো, তারা যখন পরবর্তী নির্বাচনটা দিবে সেই নির্বাচনটা যাতে বায়াসড বা প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য একটা কনসেপ্ট ছিল তত্ত্বাবধায়ক সরকার, যে আমরা নতুন একটা গভর্নমেন্টকে দিয়ে যাব, তারা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিবে, নতুন করে একটা দল আসবে। এখন আপনার আওয়ামী লীগ ক্ষমতায় আসার 6 মাসের মধ্যে যখন আওয়ামী লীগ উৎখাত হয়ে যায় এবং এই ধরনের সিচুয়েশন আসলে আমরা কেউই জানি না কি করতে হবে, বিএনপি এই মুহূর্তে রেডি না, অন্য কোনো রাজনৈতিক দল রেডি না, হঠাৎ করে ঘুম থেকে উঠে আপনি সকালে শুনতেছেন যে শেখ হাসিনা ইন্ডিয়াতে পালিয়ে গেছে, এই ধরনের সিচুয়েশনে যখন আপনি বলেন না 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, আমরা মনে করি এই ধরনের সিচুয়েশনে আপনি 3 মাসের মধ্যে নির্বাচন দেয়া এটা একটা সুইসাইডাল ডিসিশন, যেই কারণে সিগনিফিকেন্টলি তত্ত্বাবধায়ক সরকার আর অন্তর্বর্তীকালীন সরকারের কনসেপ্ট আপনি মিলাইতে পারেন না, 1 এবং 2 নাম্বার, তাদের টোটাল সময়ে তাদের যে টেনশনটা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস একটা স্বৈরাচারী সরকার হয়ে যেতে পারে, এটা কেন হতে পারে না? 2টা কারণ। প্রথমত তারা বলেন, তাদের থার্ড স্পিকার এসে বললেন যে আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা জিয়াউর রহমান, পরবর্তীতে তারেক জিয়া, শেখ হাসিনা, এরা তো সবাই স্বৈরাচারী হয়ে গেছে। হ্যাঁ, কারণ এরা জীবনে রাজনীতি করছে, রাজনীতির বাইরে এরা কিছু দেখেও নাই, কিছু করেও নাই। এদের বাংলাদেশ থেকে একটা জিনিসই পাওয়ার ছিল, সেটা ক্ষমতা। আপনি এখন কথা বলতেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, যার মাননীয় স্পিকার, যার হচ্ছে আপনার অ্যাচিভমেন্ট লিস্ট, আপনার মাদার অফ দ্য হিউম্যানিটি যদি একটা আত্মজীবনী লেখে তার থেকে অনেক বেশি পরিমাণে বড় হবে। অর্থাৎ যেই মানুষটার এত সাকসেস, তার এই মুহূর্তে বাংলাদেশ থেকে কিছুই পাওয়ার নাই, শুধুমাত্র দেয়ার আছে, তার কোনো রাজনৈতিক দল নাই, তার কোনো ক্যাডার বাহিনী নাই, তার কিছুই নাই। অর্থাৎ এই মানুষটাকে আপনি পাইছেন, এটা আপনার 7 জন্মের কপাল। আপনি বাংলাদেশী হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন ব্যক্তিকে পাইলেন। আপনাকে দেখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা কারা, তাদের গোল কি, তাদের মধ্যে কোনো রাজনৈতিক অ্যাফিলিয়েশন ডিরেক্টলি ছিল না। এখন আপনি বলতে পারেন যে ঘরানার হতে পারে, তো ঘরানার হলে তো ভাই আমিও কোন একটা রাজনৈতিক আইডিওলজিকে সাপোর্ট করতে পারি, কিন্তু যাদের ডিরেক্ট কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন কোনো হিস্ট্রিতে ছিল না, যারা উপদেষ্টা বাংলাদেশ থেকে কারোর পাওয়ার নাই, তারা প্রত্যেকে নিজের জায়গায় এস্টাবলিশ, পলিটিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড নাই, সেই মানুষগুলো যখন আপনাকে সার্ভ করার চেষ্টা করতেছে, আপনি যখন সেখানেও সন্দেহ
করেন, আপনাদের সন্দেহটা লেজিট। এই কারণে, কারণ আপনারা জন্ম থেকে শেখ হাসিনা এবং খালেদা জিয়া এবং বিএনপি আওয়ামী লীগকে দেখে আসছেন, আপনারা জন্ম থেকে সন্দেহ করেন, কারণ আপনারা কখনো ভালো কিছু টেস্টই পান নাই। যেই মানুষটা জীবনে বিরিয়ানি খায় নাই, আজীবন ভাত খেয়ে আসছে, সে প্রথমবার বিরিয়ানি খেলে তার টেস্টটা ভালো নাই লাগে। সংবিধানের চতুর্দশ সংশোধনী, দশম সংশোধনী এবং দ্বাদশ সংশোধনীর মূল বিষয় ছিল পূর্ববর্তী সরকারের নেয়া বিভিন্ন সংস্কার বা বিভিন্ন পদক্ষেপকে বাতিল করে দেওয়া, কারণ তাদের কাছে 2/3 মেজরিটি আছে। বাস্তবতা, বাংলাদেশের নির্বাচন 90 দিন পরে হোক, 180 দিন পরে হোক বা 6 বছর পরে হোক, বিএনপি এরই 2/3 অথবা মেজরিটি নিয়ে ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি। এরকম একটা সিচুয়েশনে আপনার সংস্কার করতে গেলে সাংবিধানিক সংস্কারও করতে হবে। পরবর্তী নির্বাচিত সরকার এসে সব সংস্কার শেখ হাসিনা সরকারের মতো যে অবৈধ ঘোষণা করে দিবে না, এইটার নিশ্চয়তা আপনি কিভাবে দিবেন? আপনার বিএনপি 2/3 মেজরিটি তো আগে আসতে হবে। এই রিস্কটা যে আপনিও স্বীকার করতেছেন বিএনপি 2/3 পাইতে পারে, আমরাও স্বীকার করতেছি। এক্স্যাক্টলি আমরা সময় নিচ্ছি এই কারণেই। আমাদের কথা এইটাই যে এই মুহূর্তে যদি নির্বাচন দেয়, যেহেতু কোনো দৃশ্যত অপোজিশন পার্টি নাই, আপনার আগের 2001-এ আপনি 90-এর কথা তারা বললেন, 90 কিন্তু আপনারা বিএনপি জেতার পরেও আমরা জানতাম যে অ্যাটলিস্ট আওয়ামী লীগ নামে একটা অপোজিশন পার্টি আছে। 2008-এ যখন নির্বাচন হয় আমরা জানতাম যে বিএনপি নামে একটা অপোজিশন পার্টি আছে যারা একটা প্রেশার ক্রিয়েট গ্রুপ হিসেবে কাজ করতে পারবে। 2024-এ যখন বিএনপি এই মুহূর্তে একমাত্র দল হিসেবে টিকে আছে, আপনার এই মুহূর্তে নির্বাচন হলে আওয়ামী লীগ নির্বাচন করার মতো সিচুয়েশন নাই। সুতরাং আপনি সরকার হিসেবে আপনার রাষ্ট্র সংস্কারের দায়িত্ব দুইটা। এক, আপনি বর্তমান যে সিচুয়েশনটা সেটা সংস্কার করবেন, এবং দুই, পরবর্তীতে যাতে স্বৈরাচারের মতো কোনো জিনিস না হয় সেইটাও সংস্কারের একটা গুরুত্বপূর্ণ পার্ট। তাহলে আপনি যদি এই মুহূর্তে 3 বছর বলে ছেড়ে দেন, বা আপনি বলেন 3 বছর, এখন বিএনপির এই জিনিসটা শুনে ভালো লাগলো না, তারা কালকে থেকে আন্দোলন সংগ্রাম শুরু করে দিল যে না আমরা হচ্ছে এখনই নির্বাচন চাই, 30 দিনের মধ্যে 90 দিনের মধ্যে চাই, তাহলে আপনারা কাজটা করবেন কিভাবে? অর্থাৎ আপনি যদি টাইম ফ্রেমটা দেন, ওদের সাথে আপনাদের একটা ক্যাচাল হওয়ার সম্ভাবনা আছে। রেদার এই মুহূর্তে আপনার হাতে একটা নেগোসিয়েশন পাওয়ার আছে, আপনি তারা আসতেছে, এই যে সংস্কারের শুরুটা, আপনি আওয়ামী লীগকে 15 বছরে দেখছেন কোনোদিন বিএনপির সাথে এক টেবিলে বসতে বালুর ট্রাক দিয়ে একটা সংলাপ করার, যাতে সংলাপ এড়ানো যায়। সেই জায়গা থেকে আজকে যখন সকল দলকে নিয়ে বসেন এবং রেগুলার বেসিসে মিটিং হচ্ছে, এইখানে সবচেয়ে ভালো দিকটা যে তারা বিএনপি সে আলাপ করাচ্ছে কি অবস্থা। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস বা উপদেষ্টারা বলবো আপনারা ভাঙচুর হামলা টামলা করেন না, আমরা দ্রুত সময় নির্বাচন করে দিব, আপনারা আমাদেরকে হেল্প করেন, আপনারা যত তাড়াতাড়ি হেল্প করবেন আমরা দিয়ে দিব, আপনারা যদি লেট করেন আমরাও কিন্তু লেট করতে বাধ্য হবো। এই যে আন্ডারস্ট্যান্ডিংটা, তখন অন্যান্য রাজনৈতিক দল বাধ্য হবে একটা ব্যালেন্সড সিচুয়েশন করতে, যে আমরা যেহেতু ক্ষমতায় আসতে চাই, আমরা চাই যে সিচুয়েশনটা ব্যালেন্সড হোক। আপনি যখন 5 বছর বলবেন, বিএনপি ভাববে 5 বছর এমনি তো আগে আসতে পারবো না, অমনি তো আগে আসতে পারবো না, চলেন চাঁদাবাজি করি, চলেন হচ্ছে টাকা তুলি। আপনি এই যে চেক এন্ড ব্যালেন্সের একটা অপরচুনিটি, তাদের সাথে যে নেগোশিয়েট করতে পারবেন সকল রাজনৈতিক দলের সাথে, এই জিনিসটা আপনার জন্য ভালো হচ্ছে। এবং অন্যান্য রাজনৈতিক দলের উত্থানের একটা চেষ্টা, আপনারা আপনাদের 15 মিনিট ধরে যে বিতর্ক করলেন, আপনারা কিন্তু অন্য একটা রাজনৈতিক দল কিভাবে আসতে পারে, একটা স্ট্রং অপোজিশন কিভাবে বসতে পারে, তার কোনো রূপরেখা দিয়ে যেতে পারেন নাই। অ্যাটলিস্ট আমরা একটা জিনিস অফার করতেছি যে হ্যাঁ হয়তো বা সম্ভব, সম্ভাবনাটা আপনাদের সাইড থেকে এখন পর্যন্ত জিরো। শুধুমাত্র একটা কথা আসছে যে না, জাতীয় পার্টির মতো দলগুলো কিন্তু বিগত সময়ে বিরোধী দল ছিল। মাননীয় স্পিকার, কিভাবে বিরোধী দল একটা থাকে যখন একই দলের দুই নেত্রী সরকার দল, আমরা দেখেছি যখন জাতীয় পার্টি সংসদে বিরোধী দল ছিল, তাদের দলের প্রধান এবং হচ্ছে আওয়ামী লীগ দলের প্রধান এক গাড়িতে করে আসে। তো এই ধরনের ডামি জাতীয় পার্টি, এই ধরনের ডামি নির্বাচন বা এই ধরনের ডামি অপোজিশন তো আমরা বাংলাদেশে চাই না। এই জিনিস তো আমরা 2024-এর নির্বাচনে দেখে আসছি। ব্যারিস্টার সুমন যখন স্বতন্ত্র প্রার্থী থেকে আওয়ামী লীগকে হারায় নির্বাচন করে এবং সে বলে শেখ হাসিনা আমার মা, তাকে ছাড়া আমি কিছু বুঝি না, ইগল নৌকাতে করে আসবে। সো এই ধরনের কথা যখন আপনি শোনেন, আপনারা আশা করেন যে এই ধরনের নতুন করে ডামি অপোজিশন আসুক। আমরা মনে করি বাংলাদেশে এই কালচারটা অনেকদিন ধরে ছিল। এই সময় আমরা অ্যাকচুয়াল যেটাকে গণতন্ত্র বলে, আপনাদের আওয়ামী লীগের গণতন্ত্র না, অ্যাকচুয়াল যেটা গণতন্ত্র, একটা সরকারি দল থাকবে, একটা বিরোধী দল থাকবে এবং একটা চেক এন্ড ব্যালেন্স, একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। এটার জন্য আমার যদি 1 বছর পরে নির্বাচন দিতে হয় আমি দিব, 3 বছর পর দিতে হয় দিব, 5 বছর পর দিতে হয় দিব, যতদিন সময় লাগে ততদিন সময় নিব, কিন্তু হাজার শহীদের রক্তের বিনিময়ে এই বিপ্লবকে আমরা ব্যর্থ হতে দিব না। ধন্যবাদ। দর্শক, আমরা তখন বিরোধী দলীয় সংসদ সদস্যের বক্তব্য শুনলাম। তিনি তার পুরো বক্তব্যে উল্লেখ করেছেন যে একটি শক্তিশালী বিরোধী দল আমাদের প্রত্যাশা, এবং তিনি বলেছেন যে আমরা দামি বিরোধী দল দেখতে চাই না। এরকমভাবে রাষ্ট্রের ব্যবস্থাগুলোকে সংস্কার করা হয় যে সংস্কারগুলোতে কোনো দল এককভাবে সংসদে এত বেশি আধিপত্য বিস্তারের সুযোগ যাতে না পায়, যে বিরোধী দলের রাজনীতি পর্যন্ত তারাই নিয়ন্ত্রণ করছে। এমন পরিস্থিতিতে আমরা এবার চলে যাব যুক্তি খণ্ডনে। শুরুতেই যুক্তি খণ্ডন করবেন মাননীয় বিরোধী দলীয় নেতা। মাননীয় স্পিকার, অসংখ্য ধন্যবাদ। আজকের পুরো বিতর্কে এটা খুব ক্লিয়ার যে আমরা প্রত্যেকে চাচ্ছি সংস্কার হোক। সমস্যাটা আসলে কোথায় এসে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে সংস্কারের জন্য সময় বেঁধে দিব কি দিব না। সরকার দলের আসলে মূল সমস্যা যেটা হয়েছে, তারা আসলে বাংলাদেশের মানুষের রাজনৈতিক প্রবৃত্তি নিয়ে যে কথাটা বলে গেলেন, নিজেরাও ঠিক সেই জায়গায় আছেন। তারা মনে করে
করেন, এবার বিএনপি আসলো, পরের বার আওয়ামী লীগ আসলো, কোনো সমস্যা নাই। কখনো জাতীয় পার্টি যারা দামি সরকার হিসেবে বিরোধী দল হিসেবে বসে গেল, এটাও কোনো সমস্যা না। সমস্যাটা মূলত মাননীয় স্পিকার এখানে, যে আমরা চাই না বাংলাদেশে এমন রাজনীতি থাকুক যে রাজনীতিতে শুধুমাত্র আজকে যে সরকার রয়েছিল পরের দিন সে আর কোনোদিন চান্স পাবে না, সে পরের দিন চলে আসবে, বা এমন কোনো বিরোধী দল থাকবে যার আসলে কার্যত কোনো ভূমিকা নেই। এর বিরোধিতাই আমরা করছি। আজকে শুধুমাত্র যদি আমরা নির্বাচন করে ফেলি বা একটা সময় দিয়ে দেই, তাদের হাতে এমন একটা সুযোগ রেখে দেই যে হচ্ছে এই সময়ের পরিপ্রেক্ষিতে আজকে অনবরত আন্দোলন চলতে পারে, আমরা নির্বাচন চাই, নির্বাচন চাই, নির্বাচন চাই, এখনই নির্বাচন চাই, ঠিক সেই মুহূর্তে আমার সংস্কার কাজ বাধা পায়। আমরা যে মুহূর্তে চাই সেটা হচ্ছে আমাদের এখন যে সরকার আসবে সেই সরকার দল এমন কোনো ভূমিকা পাবে না যে ভূমিকার জন্য তারা সরকারি জায়গা থেকে বা সংসদে বসে যে কোনো সংস্কারকে ইনভ্যালিড করতে পারে। তাদের সব থেকে বড় যে পয়েন্টটা ছিল যে আমরা সংস্কারই তো ইনভ্যালিড করে দিতে পারে, বারবার আমরা দেখে এসেছি, এটাই তো বড় পয়েন্ট। আপনি কিভাবে ঠেকাবেন? আজকে সময় দেওয়ার পরবর্তীতে এসেও বিএনপি যদি ক্ষমতায় আসে সে ইনভ্যালিড করে দিবে না। আপনি কিভাবে ঠেকাবেন যে এই সময় সীমাই পারে আমার সংস্কারকে ভ্যালিডিটি রাখতে পারে না মাননীয় স্পিকার? তাহলে আমরা কি ভাবছি, যদি সংস্কারের ভ্যালিডিটি রাখতে হয় সেই মুহূর্তে এমন একটি সংসদ হওয়া প্রয়োজন যে সংসদ শুধুমাত্র একটা রাজনৈতিক দল দিয়ে শুধুমাত্র পরিচালিত হবে না, যেখানে সংসদে একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে, যেখানে বিরোধী দল তার বিরোধিতা করার জন্য এমন একটা অবস্থানে থাকবে যে অবস্থানে থেকে দেশের যে কোনো সংস্কারকে ভ্যালিডিটি দেওয়া যায় এবং যে কোনো জায়গাকে অপরিবর্তনযোগ্য করা যায় না, পরিবর্তনযোগ্য করা যায় না এই জায়গাটা। এখন দেখেন তাদের যে আসলে সংস্কার ইনভ্যালিড হয়ে যাবে এই যে ক্লেমটা ছিল সেই ক্লেমটা আসলে এই মুহূর্তেও হতে পারে, সেটা পরবর্তীতেও হতে পারে। বরং আমরা এখান থেকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমরা এমন একটা পরিস্থিতিতে যেতে চাই যেখানে সংস্কার কাজটা ভ্যালিড থাকবে। এরপর দেখেন আজকে তারা বারবার বলছেন যে এরাও তো আসলে স্বৈরাচারী হয়ে যেতে পারে মাননীয় স্পিকার। আসলে এই যে তাদের ভয়টা, এই ভয়টা ভ্যালিড। কোথা থেকে ভ্যালিড দেখেন, সারা জীবন তো এটাই দেখে আসছি আমরা এই ভয়টাই পাই, এই ভয়টা পাওয়া খুব স্বাভাবিক। কিন্তু বিতর্কটা যেখান থেকে শুরু করেছিলাম, এই যে প্রবৃত্তিটা, সেই প্রবৃত্তিটা মূলত রাজনৈতিক দলগুলোর, যেখানে বিএনপি যতই বলুক গণতন্ত্র চাই তারা নিজেদের আখের গোছায়, আওয়ামী লীগ যতই বলুক গণতন্ত্র চাই তারা আখের গোছায়, প্রত্যেকটি কাজই করে আসছে এই রাজনৈতিক দলগুলো। কেন রাজনৈতিক দলের থেকে এই তত্ত্বাবধায়ক সরকার, দুঃখিত, অন্তর্বর্তীকালীন সরকার আলাদা, সেই ব্যাখ্যাটাই আমরা আমাদের পুরো জায়গা থেকে করে গেছি। তাদের গোলটা আসলে নিজেরা আর ক্ষমতায় যাওয়ার না, তার দল তার ক্ষমতায় যাবে না, সে বিএনপিও করছে না, সে আওয়ামী লীগও করছে না। আপনারা তো তুলে আনতে পারেন যে ইউনূস তো একটা দল গঠন করতে চেয়েছিল, সেই দল তো গঠিত হয়নি, সেইটা নিয়ে আলাপ আসলে এই মুহূর্তে করার কোনো সুযোগও নেই। সেই জায়গা থেকে দেখেন এই মুহূর্তে তার নিজের আসলে এমন কোনো পাওয়ার বা চাওয়ার নেই। তার এখন চাওয়া বা পাওয়া হচ্ছে এই দেশের মানুষ যে গণঅভ্যুত্থান করে নিয়ে এসেছে, যে বিপ্লব করে নিয়ে এসেছে, সেই বিপ্লবের জন্য তাদেরকে যে ভরসা করে যে জায়গাটা দেওয়া হচ্ছে সেই জায়গাটা তুলে ধরা। তাদের ভয়টা কোথায় সব থেকে দেখেন, আজকে যদি তারা এই জায়গাটা রাখতে না পারে, তাদের যে সম্মানের জায়গাটুকু রয়েছে যেটা কোনো রাজনৈতিক জায়গা থেকে পাওয়া না, সেই সম্মানটুকু তারা এই দেশ থেকে হারিয়ে যেতে পারে। এই ভয় এখন রাজনৈতিক দলের না যতটা না আছে তার থেকে অনেক বেশি থাকে যে মানুষটি দেশের জন্য তার বিভিন্ন জায়গায় কাজ করে গেছেন। সেই জায়গা থেকে মনে করি আমরা পুরোপুরি ক্লিয়ার ছিলাম সংস্কারের জন্য যে সময় প্রয়োজন সেটি এই মুহূর্তে নির্ধারণ করা সম্ভব নয়। এবং একই সাথে আজকে যদি আমি সময় নির্ধারণ করে দেই, আজকে বিএনপি সহ বাকি যে তার এলাই পার্টিগুলো রয়েছে তারা এই ধরনের আন্দোলন করা শুরু করবে, আমি নির্বাচন চাই এবং সংস্কার কাজ ব্যাহত হবে, সেই সুযোগটি আমি এমন কোনো দলের কাছে তুলে দিতে চাই না যে দলগুলো সারা জীবনে দেখিয়ে এসেছে তাদের ক্ষমতার জন্যই শুধুমাত্র তারা রাজনীতিতে এসেছে। সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই সময়টা প্রয়োজন, যে সময় দিয়ে সংস্কারটি আসলে হওয়া সম্ভব। ধন্যবাদ। বিতর্ক শুনতে শুনতে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে যুক্তি খণ্ডন শুনব মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে। এই ব্যাকলগটা এটা 15-16 বছর না, এটা একটা 50 বছরের ব্যাকলগ এবং এইটাকে আপনি যদি সময় দিয়ে নির্ধারণ করতে চান তাহলে এটা আপনি কখনোই আজকে এই 11 দিন বা 12 দিনের মাথায় একটা বিপ্লবের পরে বসে আপনি নির্ধারণ করতে পারেন না। এই জন্য মাননীয় স্পিকার আমরা মনে করি যে এইটা একটা অনেক দিনের ব্যাপার, কিন্তু আমরা যদি এটাকে অনেক দিন অনিশ্চয়তার হাতেই ছেড়ে দেই তাহলে যে সমস্যাটি হবে পরবর্তীতে যারা আসবে তারা ঠিক একইভাবে 2007 থেকে যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমরা বলি, তারাও কিন্তু বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছিল এবং তারা অনেক বৈপ্লবিক পরিবর্তন এনেছিল। বাংলাদেশে কখনোই ছবিযুক্ত এনআইডি বা স্মার্ট কার্ড ছিল না, কিন্তু তারপরেও আমরা দেখেছি যে সেই নির্বাচনে জিতে যে দলটি ক্ষমতায় আসলো সেই দলটি ফ্রম ডে ওয়ান, প্রথম দিন থেকে তারা বলল যে এই তত্ত্বাবধায়ক সরকার সেনা সমর্থিত ছিল, এই তত্ত্বাবধায়ক সরকারের বিভিন্ন এজেন্ডা ছিল এবং এইটার মাধ্যমে ওই তত্ত্বাবধায়ক সরকারের যে বিভিন্ন ভালো দিকগুলো ছিল তারা একেবারেই এক কথায় সেটা তারা না করে দিল। এই যখন অবস্থা মাননীয় স্পিকার, আমরা মনে করি যে এই ধরনের একটা সম্ভাব্য
সম্ভাবনা সবসময়ই থেকে যায়। এবং আপনি এত 54টা মিনিস্ট্রি এবং যেখানে 494টা উপজেলায় সরকারের ফুটপ্রিন্ট রয়েছে, এমন একটি বাস্তবতা মাননীয় স্পিকার যেখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা পর্যন্ত আজকে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে, এমন একটি বাস্তবতা মাননীয় স্পিকার যে আমি যদি আওয়ামী লীগ বা বিএনপির কথা চিন্তা করি, শুধুমাত্র আওয়ামী লীগ এবং বিএনপির 78টি সাংগঠনিক ইউনিট রয়েছে পুরো বাংলাদেশে। আপনি যদি তারা যে বারবার অপোজিশন দল থেকে বলছে যে বিরোধী দলগুলোকে গুছানোর জন্য সময় দিতে হবে, মাননীয় স্পিকার আপনি 78টা সাংগঠনিক ইউনিট করার জন্য একটা দল পেয়েছে 70 বছরের উপরে, আরেকটা দল পেয়েছে প্রায় 40 বছর। এখন এই 78টা সাংগঠনিক ইউনিট করতে কারো 70 বছর লাগছে, কারো 40 বছর লাগছে। এই বিবেচনায় আপনি যদি তাদেরকে অফুরন্ত সময় দেন, তাহলে আমি মনে করি এই বিপ্লবের যে একটা মোমেন্টাম রয়েছে, এই বিপ্লবের মাধ্যমে একটা অল্টারনেটিভ শক্তি দাঁড় করানোর ছাত্র জনতার যে একটি মনো আকাঙ্ক্ষা রয়েছে, সেই আকাঙ্ক্ষাটা আপনি যত সময় দিবেন সেই আকাঙ্ক্ষাটা আস্তে আস্তে কমে আসবে। কারণ মাননীয় স্পিকার আপনাকে এটা বুঝতে হবে, মানুষের এথনোগ্রাফিক রিয়ালিটি যেটা রয়েছে, অর্থাৎ তারা মাঠে যখন রয়েছে, তারা যখন কাজ করছে, তাদের যে বিভিন্ন সাংস্কৃতিক মিথস্ক্রিয়া রয়েছে বাংলাদেশিদের, এই ব্যাপারগুলো বুঝতে হবে। শেখ হাসিনা একদিনে স্বৈরাচারী হয় না মাননীয় স্পিকার। একইভাবে আমরা এটাও বিশ্বাস করি যে 2004 সালের তারেক জিয়া আর 2024 সালের তারেক জিয়া এক হবে না, এটা আমরা আশা করতে চাই, বিশ্বাস করতে চাই। সুতরাং আপনাকে প্রত্যেকটা মানুষকেই বুঝতে হবে এই যে ক্ষমতা লিপ্সা, বা আপনি যখন সিস্টেমে যাবেন তখন সেই সিস্টেমকে কোনোভাবে আপনার পক্ষে নিয়ে আসার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা সবসময় ছিল, সবসময় থাকবে। এই প্রচেষ্টাকে লাগাম ধরে টানার জন্য আমার মনে হয়, এবং একই সাথে বিরোধী দলগুলোকে সংগঠিত হওয়ার জন্য একটা সুনির্দিষ্ট সময় দেওয়ার জন্য, মাননীয় স্পিকার আজকে মাননীয় বিরোধী দলীয় সাংসদ যে বললেন যে বিএনপি কয়েকদিন পরে যদি 90 দিনের মধ্যে না দেয় তারা হয়তো আন্দোলন করবে, মাননীয় স্পিকার আপনি এটা আমি নিশ্চিতভাবে বলে দিতে পারি, যদি আপনি কোনো ধরনের সময়সীমা নির্ধারণ করে না দেন, খুব বেশি দিন না, সংস্কার যখন শুরু হবে, এই ধরনের কাজগুলো যখন চলতে থাকবে, বিএনপি তখন থেকেই অনেক লাফালাফি শুরু করবে এবং তারা বলবে যে আমাদের নির্বাচন দরকার, নির্বাচন দরকার। এবং অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকারের সংজ্ঞাগত পার্থক্য আমরা ঠিক মতোই বুঝি মাননীয় স্পিকার, কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে এই অন্তর্বর্তী সরকারকে একটা মেইন স্ট্রিম সরকারের ভূমিকা পালন করতে হচ্ছে, এই অন্তর্বর্তী সরকারকেই একটা তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করতে হচ্ছে। আপনি একটা সরকারের কাছ থেকে এত কিছু আশা করতে পারেন না, এবং আপনি যখন একটা সরকারকে কোনো সময়সীমা বেঁধে না দিয়ে একটা বিপ্লবের ম্যান্ডেট নিয়ে দিনের পর দিন থাকার দিনের পর দিন থাকার একটা লেজিটিমেসি দিয়ে দিবেন শুধুমাত্র কিছু মানুষের ফেস ভ্যালুর উপর চিন্তা করে, কিছু মানুষের তাদের যে বৈশ্বিক যে তাদের গ্রহণযোগ্যতা সেটার উপরে নির্ভর করে, সেটা কখনোই আপনার দেশের সাংবিধানিকভাবে যায় না, এবং আপনার দেশের বিরোধী দলের সংগঠিত করা বা আপনার দেশের সংস্কারের একটা লং টার্ম প্ল্যানিং এর সাথেও যায় না। এই কারণে আমরা মনে করি সময়টা যতটুকুই হোক এটা নির্দিষ্ট করে দেওয়া প্রয়োজন। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। আপনারা এতক্ষণ শুনলেন এই সংসদ অন্তর্বর্তীকালীন সরকারের সময়সীমা নির্দিষ্ট করে দিবে, এই বিষয়টির উপরে দুটি দলের বিতর্ক। আমরা এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি যে সরকারই এদেশের ক্ষমতায় আসুক না কেন, সে সরকার শুধুমাত্র তার নিজের দলের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য নাগরিক অধিকারকে ক্ষুণ্ণ করবে না, ব্যক্তি মানুষের মত প্রকাশের যে স্বাধীনতা, সেই স্বাধীনতাটাকে ক্ষুণ্ণ করবে না। মানুষের ভোটের অধিকার, মানুষের ভাতের অধিকার, মানুষের ন্যায্য বিচার পাওয়ার যে অধিকার, সেটিকে অব্যাহত রাখবে। আমরাও বিশ্বাস করতে চাই বাংলাদেশ পরিবর্তন আসবে এবং এর মধ্য দিয়ে একটি সুন্দর ভবিষ্যৎ আমাদের জন্য গড়ে উঠবে।